নে বাবা, দুটো ফল খা। তখন থেকে ছবি এঁকে যাচ্ছিস, কিছু যদি না খাস ছবি আঁকার দিকে মনটা যাবে কেমন করে? খালি পেটে কখনো কাজ হয় না। বাহ, খুব সুন্দর হয়েছে ছবিটা। আমি তো জানি আমার ছেলে কত ভালো ছবি আঁকতে পারে। আমার ছেলেও যেমন ভালো, তেমন তার হাতের কাজও তেমন ভালো। ধন্যবাদ মা। আর তুমি হলে সব থেকে ভালো মা। এ হলো রূপু। ভালো নাম রূপায়ণ। ছোটবেলাতেই মাকে হারিয়েছি। বাবা ছোট্ট রূপুকে মানুষ করার জন্য আরেকটা বিয়ে করে। ইনি হলেন জবা, রূপুর সৎ মা। রূপুর কাছে তার ভালো মা, কিন্তু সে ছিল রূপুর সব থেকে বড় আর একমাত্র শত্রু। কিন্তু সে সেটা রূপুকে বুঝতে দিত না, আর রূপুও সেটা ঘুণাক্ষরেও টের পেত না। সে রূপুর সামনে একরকম ব্যবহার করত, আর তার পিঠ পিছে ছুরি মারার জন্য ফন্দি করত। ছোট থেকে এত বড় করার একটাই উদ্দেশ্য ছিল তার সম্পত্তি নেওয়া। রূপুর বাবা ছিল খুব গরিব, কিন্তু তার মা ছিল জমিদার বাড়ির জমিদার হরিলালের একমাত্র সন্তান। রূপুর মা বাবা পালিয়ে বিয়ে করে। হরিলাল তার জামাই এতটাই গরিব তাকে মেনে নিতে পারেনি, কিন্তু রূপু হওয়ার সাথে সাথেই তার মেয়ে মারা যায়। তাই মেয়ের একমাত্র স্মৃতি উদ্দেশ্যে রূপুকে হরিলাল সমস্ত সম্পত্তি লিখে দেয়, আর সেও মারা যায়। সেদিন থেকে রূপুরা মামা বাড়িতে এসে থাকে। তাই জবা রূপুর সমস্ত সম্পত্তি নিজের ছেলে মানবের নামে করতে চায়। সেই জন্য মানবকে পড়াশুনো অনেক দূর করিয়েছে, কিন্তু রূপুকে পড়াশুনো ধারে কাছে আসতে দেয়নি। তাকে ছবি আঁকতে বেশি আগ্রহী করে তোলে, যাতে সে সম্পত্তিতে কোনো রকম সই না করতে পারে। সই স্বাক্ষর জানলে পেপারে সই করাতে খুব কষ্ট হবে, কিন্তু আঙুলের ছাপ নেওয়ার জন্য কোনো রকম কষ্ট করতে হবে না, আর তেমন কোনো প্রতিবাদও করতে পারবে না সে। জবা চাইলেই রূপুকে ভুল বুঝিয়ে তার সমস্ত সম্পত্তি ছেলের নামে করে নিতে পারত, কিন্তু সম্পত্তি নিতে গেলে রূপুর সাথে তার বউয়েরও অনুমতি লাগবে। তাই আগে রূপুর জন্য মেয়ে খুঁজে বিয়ে দিতে হবে, আর সেই মেয়েও যেন জবার চেনা জানা থাকে। তা না হলে যদি সেই বউ সম্পত্তি দিতে অস্বীকার করে, তাহলে কোনো মতেই জবা রূপুর সমস্ত সম্পত্তি তার ছেলের নামে করতে পারবে না। সেই জন্য জবা নিজের পছন্দ মতো মেয়ে খুঁজছিল রূপুর জন্য। জবা তাকে সবসময় দেখানো ভালোবাসতো। আয় বাবা, খাবি আয়। তুই তো সকাল থেকে কিছুই খেলি না। তুই না খেলে আমি আর তোর ভাই খেতে বসতে পারছি না। মা, তোমরা আমার জন্য কেন বসে আছো? তোমাকে তো আমি বলেছি ভাই আর তুমি খেয়ে নেবে, অপেক্ষা না করতে। না বাবা, তুই না খেলে আমরা খেতে পারি না। তুই হলি আমার বড় সন্তান, তুই না খেলে আমরা কি করে খাই বল? আমার এই বাড়িতে আসার একটাই কারণ ছিল, তোর জন্য। তাই তোকে ফেলে আমরা কি করে খেয়ে নেই বল? বাহ, আমি কপাল করে মা পেয়েছি। সবাই বলে সৎ মা ভালো না হলে ভাগ্য নরকের মতো কঠিন হয়ে যায়, কিন্তু আমার ভাগ্যটা পুরোটাই উল্টো। তোমার জন্য আমার নরকের মতো জীবনটা স্বর্গ হয়ে গেছে। আমি কত ভাগ্যবান! নিশ্চয়ই আগের জন্মে কোনো পূর্ণ করেছি, তার ফলস্বরূপ আমি তোমায় পেয়েছি মা। দেখ বাবা, তোর জন্য আমি তোর পছন্দের খাবার বানিয়েছি, নে খেয়ে বল কেমন হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে মা, ধন্যবাদ। রূপু হলো খুব ভালো ছেলে। ছোট থেকে সে ছবি আঁকতো। ছবির প্রতি তার আলাদাই ভালোবাসা, তাই তার ছবিগুলো ছিল অন্যরকম আর খুব সুন্দর। তার মা তার অজান্তেই এই ছবিগুলো নষ্ট করে দিত। সে কিন্তু টেরও পেত না। কারণটা ছিল তার ছেলে মাধব এতদূর পড়াশুনো করেছে, সে তেমন কোনো কাজকর্ম পায়নি। উপরন্তু তার বাজে ব্যবহারের জন্য পাড়ার লোকেরা তার মাকে কথা শোনায়। এদিকে সে যে ছেলেকে পেটে ধরেনি, পড়াশুনো করায়নি, পড়াশুনো থেকে দূরে রেখেছে, সে ছেলে এত ভালো ছবি আঁকবে সেটা তার সহ্য হয় না। তাই বাইরের দুনিয়া যাতে রূপুর এই ছবি আঁকার প্রশংসা না করতে পারে, সেই জন্য সে তার আঁকা ছবিগুলো নষ্ট করে দিত। একদিন জবা কোনো একটা কাজের জন্য শহরের দিকে যাচ্ছিল। যা, আগে বাড়ির সমস্ত কাজ কর, তারপরে বসবি। তোর কাকা মাঠ থেকে আসার সময় হয়ে গেল। লোকটা এত কষ্ট করে রোদে জলে পুড়ে বাড়ি আসছে দুটো খাওয়ার জন্য, আর সে হতভাগী মেয়ে এখনো রান্না বসায়নি। তোর কাকা এসে কি খাবে? তোর মাথা? যা, এখনই আগে রান্না কর, না হলে তোর আজ সারাদিন খাওয়া বন্ধ। কেন? আমি তো সারাদিন ঘরের সমস্ত কাজকর্ম করেছি, তুমি তো পাড়া থেকে গল্প করে এলে। তা তুমি রান্না না করে কোথায় গল্প করতে গিয়েছিলে? ওরে মুখ পুরি, যত বড় মুখ না তত বড় কথা। আজ আসুক তোর কাকা, খাইয়ে পড়িয়ে বড় করেছি এই ছবল খাবো বলে। এটা দেখে তাদের কাছে জবা আসে। আচ্ছা, ওটা কে? তোমার মেয়ে? বকছো কেন? কথা শুনছে না বুঝি? কে ও? না না, আমার মেয়ে হতে যাবে কেন? ওটা আমার ভাসুরের মেয়ে। ওর বাবা মা মারা গেছে, তাই ও আমাদের কাছে এসে থাকে।
এত কষ্ট করে মানুষ করেছি ছবল খাওয়ার জন্য। বিয়ে দিয়ে বাড়ি থেকে দূর করলে শান্তি, কবে যে বিয়ে হবে তবে শান্তি পাবো। তাহলে বিয়ে দিচ্ছেন না কেন? বিয়ে তো দিতে চাই, কিন্তু যৌতুকের অভাবে দিতে পারছি না। জানেন, আমার ছেলে কাজ পাচ্ছে না, তাই ব্যবসা করবে। ওর নামে কিছু জমি আছে, তাই বললাম তোর ভাইকে ওই জায়গাটা লিখে দে, সে ব্যবসা করবে। ব্যবসা করলে কাজে উন্নতি হলে তোর বিয়ের ব্যবস্থা হবে। কিন্তু না, সে মেয়ে দেবে কেন? ওটা নাকি তার বাবা মার শেষ স্মৃতি। তা ওই স্মৃতি নিয়ে বাড়ি থেকে দূর হলে তো পারতিস। এটা শুনে জবার মাথায় বুদ্ধি এলো। সে বিনাকে বলল। আমি যদি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করে দিই? এটা শুনে বিনা বলল, কিভাবে? তুমি আমার সৎ ছেলের সাথে ওর বিয়ে দিয়ে দেবো, আর ওকে বুঝিয়ে বলে দাও বিয়ের পর যেন আমার কথা মতো আমার ছেলের সমস্ত সম্পত্তি আমার নামে করে দিতে হবে। আর বিয়ের দিন আমি তোমাকে তোমার ছেলের ব্যবসার জন্য টাকা দেব। এই সমস্ত কথা বলে বিনাকে স্বপ্ন দেখিয়ে জবা চলে যায়। বিনা টাকার লোভে তার মেয়েকে কোনো রকম শর্তের কথা বলেনি। বেশ কয়েকদিন পর তাদের বিয়ে হয়ে যায়। লতা এখন রূপুর বউ। লতা ছিল খুব চটপটে আর বুদ্ধিমতী। পড়াশুনো তেমন একটা করেনি, কিন্তু উপস্থিত বুদ্ধি ছিল প্রখর। এই গুণটা কিন্তু জবা জানতো না। লতা জবাকে তার রূপুর মতো বোকা ভেবেছিল। কিছুদিন যেতে না যেতেই জবা তার বৌমা লতাকে ডেকে পাঠায়। কি লতা, আমার কাজটা করতে পারবে তো? ঠিক আছে মা। তুমি জানো না তোমার কাকি তোমাকে বিয়ের আগে কিছু বলেনি? না তো বলেনি। তারপর জবা লতাকে সমস্ত কথা বলে যেটা সে চায়, আর এও বলে এর জন্য তার কাকিকে নগদ কিছু টাকাও দেওয়া হয়েছে, আর বলে তোমাকে বিয়ে করে নিয়ে আসা হয়েছে এই কারণেই। লতা এটা শুনে অবাক। সে এর ঘোর প্রতিবাদ জানায়। আপনি এরকম জানাই ছিল না। একটা ছেলেকে এভাবে ঠকাতে চাইছেন নিজের ছেলের ভালো করার জন্য? এটা আমি কখনোই হতে দিতে পারি না। আমি তোমার ছেলেকে সব কিছুই বলে দেব। আমি থাকতে এটা কোনোদিনও সম্ভব হবে না। আমি ওনাকে সব দিক থেকে রক্ষা করব। এটা শোনা মাত্রই জবার পা থেকে মাটি সরে যায়। সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে এই মেয়েটাকে বউ করে নিয়ে এসে। না না, আমার এতদিনের ইচ্ছে, এতদিনের পরিশ্রম ব্যর্থ হতে দেওয়া যায় না। যে করেই হোক না কেন এই মেয়েটাকে সরাতে হবে, আর আমার কাজটা বেশি দেরি করলে হবে না। আমার কিছু কথা বলার আছে। বলো, শুনছি। তুমি জানো তোমার পিছনে কি চক্রান্ত চলছে? চক্রান্ত? কি করছি? তোমার মা। মা করছে চক্রান্ত? তাও আবার আমার বিরুদ্ধে? তুমি তো মাকে চেনো না, তাই বলছো। না না, আমি সত্যি বলছি। চুপ করো। কাল বিয়ে করে এসে মা ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছো? আর একবারও এমন কথা বলবে না, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। বাইরে থেকে তাদের সমস্ত কথা শুনছিল তার মা। বাহ, আমি কি বাঁচা বেঁচেছি। আমি তো বুঝতেই পারিনি রূপুকে দেখানো ভালোবাসা আমাকে এভাবে বাঁচাবে। মায়ের দেখানো ভালোবাসা রূপুকে অন্ধ করে রেখেছে, তাই লতার কথা সে বিশ্বাসই করতে পারছে না। বুঝেছি, মায়ের এতদিনের দেখানো অভিনয় তোমাকে পুরোপুরি অন্ধ করে রেখেছি, তাই তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না। রূপু, দেখ বাবা, এই মেয়েটা আমাকে সৎমা বলে অপমান করছে। বাবা, তোর বিয়ে দিয়েছি, তুই বউ নিয়ে থাক। আমি আর তোর ভাই এ বাড়ি থেকে চলে যাচ্ছি। না মা, তুমি যাবে না। এটা আমার বাড়ি। আমার বাড়িতে কে থাকবে আর না থাকবে সেটা আমি বিচার করব। শোনো, তুমি আগে মার কাছে ক্ষমা চাও, না হলে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। লতার কোনো করার ছিল না, তাই সে রূপুর কথা মেনে নেয়। জবা লতাকে দেখে মুচকি হাসে, আর মুচকি হেসে দেখাতে চায়, দেখ আমি ওর মাথাটা কেমন শেষ করে রেখেছি। হ্যালো, হ্যাঁ, তুমি তো বলনি লতা এরকম, আর তুমি আমাদের শর্তের কোনো কথা না জানিয়ে ওকে বিয়ে দিয়েছো? হ্যাঁ, বলিনি, কারণ বললে ও বিয়ে করতো না আর আমার বাড়ি থেকে কোনোদিন যেত না, তাই ওকে বলিনি। ঠিক আছে, আমার তো ইচ্ছে পূরণ হয়ে গেছে, এবার তোমার ইচ্ছে পূরণের জন্য আমি সব কিছু করতে রাজি। কি করে কাজটা হবে? ও তো বাড়ি থেকেই বেরোচ্ছে না, আর ও সব সময় আমার ছেলের চারপাশে রক্ষা কবচ হয়ে আছে। আমি কি করে কাজটা করব? ঠিক আছে ঠিক আছে, আমি কোনো কারণবশত ওকে আমার কাছে ডেকে পাঠাচ্ছি, তুমি সেই সুযোগে কাজটা করে নাও। হঠাৎ ফোন আসে লতার কাছে। লতার কাকিমা পড়ে গিয়েছে, লতাকে ডেকে পাঠিয়েছে। লতা সাথে সাথে বেরিয়ে যায়। যাওয়ার সময় রূপুকে বলে যায় সাবধানে থাকতে, কিন্তু ফিরে এসে দেখে রূপুকে তার মা আর ভাই মিলে
ঘুমের ওষুধ খাবিয়ে টিপছই নিয়ে নিচ্ছে। এটা দেখে লতার মাথায় আকাশ ভেঙে পড়ে। এ কি কি করছেন আপনি? রূপুর কি হয়েছে? ও এভাবে শুয়ে আছে কেন? কি আর হবে, আমার মনের ইচ্ছা পূরণ হতে চলেছে। এই বলে জবা হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তা রূপুর সামনে বসে কান্নাকাটি করতে থাকে। লতার কান্না শুনে রূপুর ঘুম ভাঙে। সে লতাকে জিজ্ঞেস করে সে কাঁদছে কেন। তখন লতা কাঁদতে কাঁদতে সমস্ত কথা বলে। এটা শুনে রূপু খুব রেগে যায়। সে বাধ্য হয়ে লতাকে নিয়ে তার মায়ের কাছে আসে। মা, লতা এটা কি বলছে? হ্যাঁ রূপু, বৌমা কি বলছে রে? ও বলছে আমি যখন ঘুমোচ্ছিলাম তুমি নাকি আমার দলিলে আমার সই নিয়েছো, আমার টিপসাপ নিয়েছো। কি বলছিস বাবা তুই? তুই এই মেয়েটার কথা মেনে নিলি? আমি এরকম করতে পারি? তোর এটা মনে হয়? ঠিক আছে, যদি আপনি এটা করে না থাকেন তাহলে দলিলটা দেখান। কিন্তু রূপু তো দলিল করতে জানে না। কিন্তু আমি তো জানি, আমি শুধু দেখবো টিপছাপটা আসে কিনা, ব্যাস এটুকুনি। জবা চমকে উঠে বলে, কেন রে বাবা, তুই আমাকে অবিশ্বাস করছিস? মায়ের কাছে তোর দলিল দেখতে চাচ্ছিস? হ্যাঁ চাইছে, দেখান। জবা তখনই তাদের হাতে নকল দলিলটা বের করে দেয়। দলিলটা দেখে লতা আর রূপে দুজনেই অবাক হয়। সেখানে কোনো রকম টিপছাপ ছিল না। জবা সাথে সাথে কান্নার অভিনয় জুড়ে দেয়। এটা দেখে রূপু আরো লেগে যায়। সে লতাকে খুব বকাঝোকা করে। তোমার জন্য আমি আমার মাকে অপমান করলাম, আর যে মায়ের চোখ থেকে জল বের করেছি সেটাও তোমার জন্য। শুনে রাখো, এরপর থেকে যদি কোনো কিছু হয় তাহলে তোমার বাড়ি থেকে বের করে দেবো। মা, তুমি আর কষ্ট পেও না, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি নিজে থেকেই কিছুই করতে চাইনি, এই মেয়েটার পাল্লায় পড়ে আমাকে এটা করতে হয়েছে। এই বলে রেগে রূপু রুম থেকে বেরিয়ে যায়। কি ভেবেছিলে? হ্যাঁ তুই বোকা। আমি তো জানতাম তুমি রূপুকে নিয়ে ঠিক আসবে। সেই জন্য তো আগে থেকে নকল দলিলটা বানিয়ে রেখেছিলাম। দেখলে, তুমি তো ধরতেই পারলে না। তারপর লতাও রুম থেকে বেরিয়ে যায়। না 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 জবা, এখনো অনেক কাজ বাকি। এখন তোর খুশির সময় নয়, এখন এই মেয়েটার কাছ থেকে সই নেওয়া বাকি। এটা নিয়ে নিলেই তারপর কেল্লাফাতে আমি আর আমার ছেলে রাজ করবো এ বাড়িতে। জবা অপেক্ষা করছিল রূপুর বাইরে যাওয়া। যদি রূপু কিছুক্ষণের জন্য বাইরে যেত তাহলে এই মেয়েটাকে পাগড়াও করে সইটা নিয়ে নিত। বাবা, আমার খুব শরীরটা খারাপ, ঔষধ আনতে হবে। যদি তুই এনে দিস তো ভালো হয়। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। এই বলে কিছুক্ষণের জন্য রূপু দোকানে চলে যায়। এই সুযোগে জবা আর তার ছেলে মিলে লতাকে পাগড়াও করে। এই সই কর এখনই, তা না হলে কি করবেন? আমি তো সই করব না। তুমি কি আমাকে ভীতু ভেবেছো? আর আমি জানি আমার সই না হলে তুমি এই সম্পত্তি কানাকড়িও পাবে না। আচ্ছা দেখি তুই কতটা সাহসী। তুই জানিস তো তোর বর এখন বাইরে গেছে। যদি সই না করিস লোক দিয়ে আমি অ্যাক্সিডেন্ট করিয়ে দেব। দাও, করিয়ে দাও, তাহলেও সম্পত্তি তুমি কানাকড়িও পাবে না। জবা বুঝে গেল এই মেয়েটা অতটা ভীতু নয় যতটা সে ভাবতো। ঠিক আছে, আমি না সম্পত্তি পাই, তোকে তো বিধবা করতে পারবো। এই বলে জবা ফোন লাগায়। হ্যালো, হ্যাঁ তোদের বলছি, ওকে মেরে দে। এটা শুনে লতা খুব ভয় পেয়ে গেল। সে মনে মনে ভাবলো জবার শরীরে দয়ামায়া কিছুই নেই। সে যদি সম্পত্তি না পায় যা কিছু করতে পারে। না না, মেরো না, আমি সই করে দিচ্ছি। সে খুব কাঁদতে কাঁদতে সইটা করলো। সে মনে মনে ভাবলো সম্পত্তি থেকে মানুষটাকে বাঁচিয়ে রাখা দরকার। মানুষটা যদি না থাকে তার সম্পত্তি নিয়ে কি হবে। লতাও সই করা শেষ করলো। ঠিক সেই সময় রূপু ঘরে ঢুকলো। সবাইকে এমন অবস্থায় দেখে রূপুও চমকে গেল। মা, কি হয়েছে? লতা ও বাবা কাঁদছে কেন? তোমরাও এইভাবে ওকে ধরে রেখেছে কেন? তারপর লতা সমস্ত কথা বলল। রূপু মায়ের দিকে তাকায়। জবা তারপর সমস্ত অভিনয় ছেড়ে আসল রূপ ধরল। জবা হেসে বলল, জানিস তো রূপু, এই মেয়েটা খুব ভালো, তোকে সমস্ত সত্যি কথাটা বলছিল। তুই বোকার মতন আমাকেই বিশ্বাস করলি। এরও কারণ আছে, আমার অভিনয়ের দক্ষতা। কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। আমি এতদিন তোর সঙ্গে অভিনয় করেছি তোর এই এত সম্পত্তি আমাদের নামে করার জন্য। তোর আজ থেকে সমস্ত সম্পত্তি আমাদের হয়ে গেছে। আজ তো রাত্রি হয়ে গেছে, তাই কাল সকালে সূর্য ওঠার আগেই তোরা দুজনে এ বাড়ি ছেড়ে চলে যাবি। আর যদি না যাস তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এই বলে হাসতে হাসতে জবা আর তার ছেলে চলে যায়। লতা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না তুমি? এখন তোমাকে বোঝাতে হবে? সেদিন তো আমার কোনো কথাই বিশ্বাস করলে না। সেদিন যদি বিশ্বাস করতে তাহলে আজ এই দিন দেখতে হতো না। কিন্তু আমরা এখন কোথায় যাব? দাঁড়াও, এত ভেবো না, আমাকে কিছু একটা ভাবতে দাও।
আজ রাতের মধ্যে কিছু একটা করতে হবে। কিন্তু রাতের মধ্যে তুমি কি করবে? সমস্ত দলিল তো ওদের কাছে। লতা চিন্তা করতে লাগলো কি করা যায়। দেখতে দেখতে সকাল হয়ে গেল। জবা আজ খুব খুশি, তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। খোকা, গিয়ে দেখ তো ওই আপদগুলো বিদায় হয়েছে কিনা। হ্যাঁ মা, যাচ্ছি, দাঁড়াও দেখছি। তার ছেলে এসে দেখে তার দাদা আর তার বউ বিছানায় বসে হাসি ঠাট্টা করছে। সে এটা সঙ্গে সঙ্গে তার মাকে বলে। কি হাসি ঠাট্টা করছে? ওদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আর কোথাও যাওয়ার জায়গা আর ওরা কিনা হাসছে। কিরে, তোদেরকে বলছিলাম না বাড়ি থেকে বেরিয়ে যেতে? কখন যাবি তোরা? আমি কিন্তু এক মুহূর্ত অপেক্ষা করব না। এটা আমাদের বাড়ি, আমরা কোথাও যাব না। জেলে তোমরা যাবে। কি? আমি যাব? কাল সমস্ত সম্পত্তি আমার নামে করে দিয়েছিস, আমি যাব? তোদের মাথা কি খারাপ হয়ে গেছে? আমরা তো বাড়ি থেকে বেরোচ্ছি না, তোমার যা করার তুমি করে নাও। আচ্ছা ঠিক আছে, আমি পুলিশে খবর দিচ্ছি। এই বলে জবা পুলিশে খবর দেয়। পুলিশ বাড়িতে আসে। দেখুন না স্যার, আমার বাড়ি থেকে বেরোচ্ছে না এরা। না স্যার, এই পুরো বাড়ির সম্পত্তি আমাদের। উনিকাল জোর করে আমাদের দিয়ে লিখিয়ে নিয়েছেন। দাঁড়ান দাঁড়ান, আগে সম্পত্তির দলিলটা দেখান আমাকে। কার নামে কি আছে আমাকে দেখতে হবে। জবা তখন দলিলটা স্যারের হাতে দেয়। দলিলটা দেখে স্যার বলেন, এই সম্পত্তির মালিক তো এরা, তোমরা তো এদের নামে করে দিয়েছো। কিন্তু কিন্তু কখন করলাম? আমরা তো করিনি। তাহলে এখানে টিপ সই আর সইটা কিসের? স্যার, সইটা আমার, কিন্তু টিপ সইটা এনার না। মানে? আচ্ছা বলুন স্যার, কেউ যদি সই করতে জানে তাহলে কি টিপ সইয়ের কোনো মূল্য আছে? না, একদম নেই। জবা হেসে বলে, রূপু তো পড়াশোনাই জানে না, সই করবে কেমন করে? ও তো টিপ সই দিতে জানে। হ্যাঁ স্যার, উনি পড়াশোনা জানেন না, কিন্তু সই করতে জানেন। না না স্যার, এদের কথা বিশ্বাস করবেন না। আমি ওনার মা, আমি ইচ্ছে করেই ওকে লেখাপড়া শেখাইনি যাতে সইটা না করতে পারে। ভুল করে জবা সত্যি কথাটা বলে দিয়েছে। এটা শুনে রূপু খুব কষ্ট পায়। আচ্ছা, তুমি কি সই করতে পারবে? তারপর রূপু লতার দিকে তাকায়। লতা অনেকটা সাহস জোগায় আর সই করতে বলে। রূপু খুব চেষ্টা করে, অনেক কষ্টে সে নিজের নামটা লিখে। এটা দেখে জবা অবাক। হ্যাঁ, এই তো সই করতে পারেন আপনি। তাহলে এখানে টিপ সইয়ের কোনো মূল্য হয় না। হ্যাঁ স্যার, আমি সই তো করতে পেরেছি, কিন্তু এই টিপছাপটা আমি সজ্ঞানে দেইনি। আমার মা আমাকে ঘুম পাড়িয়ে জোর করে এই টিপছাপটা নিয়েছে। কি এত বড় সাহস? এই সমস্ত সম্পত্তি এখন আপনাদেরই আছে। আচ্ছা, আপনি তো সইটা করলেন। উনি বলছেন আপনি ছোট থেকেই লেখাপড়া করেন, তাহলে এক রাতের মধ্যে সইটা শিখলেন কিভাবে? এর জন্য আমি আমার বউ লতার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি খুব ভালো ছবি আঁকতে জানি। আচ্ছা, তুমি তো ভালো ছবি আঁকতে পারো, আমি একটা ছবি এঁকে দিচ্ছি তোমায়, তুমি আঁকতে পারবে? কষ্ট হবে কিন্তু চেষ্টা করো, এই একমাত্র উপায়, এছাড়া আমাদের হাতে আর কোনো অপশন নেই। ঠিক আছে, আমি চেষ্টা করছি। তুমি আমায় বলো কোন ছবিটা আঁকতে হবে। তারপর লতা রূপায়ের নামটা লিখে দেয়। ও, এই ছবিটা আঁকতে হবে, আমি এখনই এঁকে দিচ্ছি। কিন্তু এই ছবিটা তুলি দিয়ে নয়, শুধু পেন্সিল দিয়েই আঁকো। অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে রূপু তার ছবিটা এঁকে দেয়। বাহ, খুব সুন্দর হয়েছে, এরকম করলেই হবে। তারপর সারা রাত ধরে রূপু তার এই লেখাটা প্র্যাকটিস করতে থাকে। বাহ, চমৎকার! এই হলো তোমার লক্ষ্মী মন্তব্য। আর আপনাকে আপনার ছেলের সঙ্গে প্রতারণা করার কারণে আপনাকে আমরা অ্যারেস্ট করলাম। সঙ্গে ইন্ধন দেওয়ার জন্য আপনার ছেলেকেও অ্যারেস্ট করলাম। এখন চলো, জেলে বসে বসে দুজন মিলে সম্পত্তির স্বপ্ন দেখবে। বাবা, আমায় ক্ষমা করে দে, আমি আর কখনো এমন করব না। না, এমন করার সুযোগও আমি দেব না। পুলিশ জবাকে আর তার ছেলেকে ধরে নিয়ে যায়। ধন্যবাদ লতা, আমাকে সবকিছু ফিরিয়ে দেওয়ার জন্য। বেশ কিছুদিন কেটে যায়। নমস্কার, আমি শহর থেকে এসেছি। হ্যাঁ বলুন। আপনি যে ছবিগুলো আমাদের পাঠিয়েছিলেন, যিনি এঁকেছেন, আমি তার সঙ্গে কথা বলতে চাই। কোন ছবি লতা? আরে তুমি যে ছবিগুলো আঁকতে না, আমি সেগুলো ফোনে তুলে ওনাকে পাঠিয়েছিলাম। সেই ছবিগুলো আমরা দেখেছি। হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আমি আপনার ছবিগুলো কিনতে চাই। এটা শুনে রূপু আর লতা খুব খুশি হয়। এভাবেই তারা একসঙ্গে জীবন কাটাতে থাকে।